প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু দুর্বলতা থাকে। আবেগে বশীভূত হয়ে কখনো সেই দুর্বলতাগুলোকে অন্যের সাথে শেয়ার করতে যাবেন না। কারণ আপনার কাছের মানুষগুলোই সুযোগ বুঝে একদিন আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। তাই যতটা সম্ভব পারবেন নিজের কষ্টগুলোকে নিজের ভিতরে লুকিয়ে রাখার। তাতে দেখবেন অন্তপক্ষে আপনার আশেপাশের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে না, সেই সাথে আপনি নিজেও ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যখন বিয়ে হয়নি তখন রাতে যখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যেতাম, তখন দেখতাম মা বারান্দায় খাওয়া দাওয়া শেষ করে অনেক কাজ করছে, একটার পর একটা কাজ করতেই আছে। তখন কিন্তু বলতাম যে মা এখন ঘুমাতে যাও, আর কাজ করতে হবে না, সকালবেলা করে নিও। আসলে তখন বুঝতাম না যে একটা সংসারে কত ধরনের কত আইটেমের কাজ থাকে। আসলে তখন যদি মায়ের হাতে হাতে একটু কাজ করতাম, হাতে হাতে কাজ করে এগিয়ে দিতাম, তখন হয়তোবা মায়ের এত কষ্ট হতো না। তখন আসলে বুঝতে পারিনি সংসারে কত ধরনের কাজ থাকে, আর সেই কাজগুলো যখন মা একা করে তার কতটা কষ্ট হয়। আমরা মেয়েরা যখন বাবার বাড়িতে থাকি তখন আমরা বুঝতে পারি না যে একটা মেয়েদের উপরে কত দায়িত্ব থাকে। একটা মেয়ে তখনই বুঝতে পারে একটা মেয়ের উপরে কত ধরনের দায়িত্ব থাকে যখন তার বিয়ে হয়। বিশেষ করে বিয়ের পরে যখন সে মা হয়, মা হওয়ার পরেই সে বুঝতে পারে একটা সংসারের প্রতি তার কত দায়িত্ব এবং কর্তব্য। বাসা থেকে যদি কোথাও যাই, যাওয়ার আগেও বাসাটা গুছিয়ে রাখি, আবার মাঝে মাঝে কী করি, রাত্রিবেলা অনেক কাজ গুছিয়ে রাখি। আজকের ভিডিওতে শেয়ার করব পরের দিনের কাজগুলো আমি আগের দিন রাত্রে কিভাবে গুছিয়ে রাখি। এই ভিডিওটা হচ্ছে গত 2-3 দিন আগের ভিডিও। যখন ননদের বাসায় গেছিলাম তার আগের দিন রাত্রে সব কিছু গুছিয়ে রেখে তারপর বের হয়েছিলাম। আমার কাছে সবসময় মনে হয় বাসা থেকে বের হবার আগে বাসাটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাহলে অন্তপক্ষে বাসা থেকে বাসার বাহিরে যাবার সময়ও একটা শান্তি নিয়ে বের হওয়া যায়। সেই সাথে আপনি বাহির থেকে যখন বাসায় আসবেন, আপনার আলাদা কোনো টেনশন থাকবে না যে বাসায় যাবার পরে আমার অনেক কাজ থাকে। সেই সাথে আপনি বাসায় ঢোকার পরে অন্যরকম একটা প্রশান্তি পাবেন। তাছাড়া দেখবেন যে আপনার ছোট ছোট কিছু অভ্যাস যদি আপনি গড়ে তুলতে পারেন, সেই ছোট ছোট অভ্যাসের কারণেই কিন্তু আপনার সংসারের প্রতিছবিটাই আপনি পাল্টে ফেলতে পারবেন। তো রাত্রিবেলা আমি ম্যাক্সিমাম সময় কিচেনের কাজগুলো গুছিয়ে রাখি। তার কারণ হচ্ছে সকালে 2 ছেলেকে পড়তে বসানো, সেই সাথে বড় ছেলের স্কুলে পাঠানো, টিফিন গুছানো, আপনাদের ভাইয়ার অফিসের টাইম, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক বড় একটা দৌড়দৌড়ির মধ্যে পড়তে হয়। তো ওই দৌড়দৌড়িটা যাতে না পোহাতে হয়, এজন্য চেষ্টা করি রাত্রিবেলা সব কিছু গুছিয়ে রাখার। আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি, আমাদের যতই যা সমস্যা থাকুক না কেন, আমাদের কিন্তু এই সংসার থেকে কখনো কোনো রেস্ট আমরা পাবো না, না পাবো কোনো স্যালারি। আমাদের এখানে কিন্তু আনলিমিটেড বিনা বেতনের চাকরিতেই কাজ করতে হচ্ছে। তারপরেও কিন্তু কোনো কষ্ট নেই, কারণ হচ্ছে এটা আমার সংসার, আমার সংসারে আমি কাজ করব, এখানে কোনো স্যালারির প্রয়োজন হবে না। তো যাই হোক, এই তো রান্নাঘরটা ধুয়ে মুছে, থালাবাটি কিছু ছিল, সন্ধ্যায় নাস্তা করেছিলাম, সেই সাথে দুপুরের কিছু থালাবাটি সব কিছু জমেছিল, সবই একে একে পরিষ্কার করে নিয়েছি। দেখা যায় রাত্রিবেলা তো আর কোনো রান্না হয় না, সকালবেলা যখন বের হয়ে যাব রান্নাঘরটা কিন্তু এরকম পরিষ্কার থাকবে। আর যখন আমার ননদের বাসা থেকে আসব তখন এসে কিন্তু এমনটা পাবো, আর এমনটা পাবার পরে তো মনটা একদম শান্তিতে ভরে যাবে। কারণ কিচেনটা যদি নিট অ্যান্ড ক্লিন না থাকে, মনটা কিন্তু ভালো থাকে না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বের হয়ে যাব। ভাবছি বিছানাপত্র আগে গুছিয়ে নেই। সব কাজ করলেও বিছানাপত্র তো এলোমেলো করাই হয়েছে, কারণ রাত্রে ঘুমানোর পরে তো আর বিছানাটা পরিপাটি থাকে না। ভাবছি যে বিছানাপত্র আগে গুছিয়ে রাখি, তারপরে হচ্ছে বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো, উঠিয়ে নাস্তা খাইয়ে তারপর বের হয়ে যাব। আর আমার যেহেতু বাসায় 2টা বেডরুম, এই বেডরুমটাতে তো কেউ ঘুমায় না, এটা এমনিতেই পড়ে থাকে। গতকালকে রাত্রে এখানে পড়তে বসিয়েছিলাম, কাজকর্ম করতে করতে এই রুমটা আর গোছানো হয়নি, এই জন্য এই রুমটা এভাবেই এলোমেলো পড়েছিল। তো সকালবেলা অনেক ভোরে ঘুম থেকে উঠেছি, ওঠার পরে বারান্দার গাছে পানি দিয়েছি, দিয়ে নাস্তা বানিয়েছি।
এখন চলে এসেছি রুম গুছাতে। ওদিকে ছোট ছেলেটা দেখেছি উঠতেছে, ঘুম থেকে উঠে পড়েছে। তো ভাবছি বিছানাটা আগে গুছিয়ে রেখে তারপর ওকে যাইয়ে নাস্তাটা করিয়ে দিব, আর তারপর ধীরে সুস্থে আমরা সবাই বের হব। আসলে সংসার জীবনটা এমন, এই সংসারের মধ্যে যতই কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যত ধরনের কাজকর্ম থাকুক, আপনি করতে করতে হয়তোবা কোনো একটা সময় আপনার ক্লান্তি আসবে, বিরক্ত আসবে, হয়তোবা কোনো একটা সময় মনে হবে এখানে থাকতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। আবার দেখবেন আপনি এই জায়গাটা থেকে বের হয়ে কোথাও গিয়ে একটা মুহূর্তও শান্তিও পাবেন না। যাই হোক, রুমটা গুছিয়েছি, গুছানোর পরে ছেলেকে নাস্তা খাইয়েছি। খাওয়ানোর পরে ভাবছি এখনও যাবার সময় যেহেতু হয়নি, টেবিলটাও একটু ক্লিন করে যাই। আর টেবিলের উপরে রানারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওগুলো শুকিয়েছিল, ভাবছি এগুলোকেও একটু পরিপাটি করে গুছিয়ে রাখি। যে কারণে যেদিন আসবো সেদিন দেখা যায়, আজকে যেহেতু যাব, আজকে হয়তো বা আর আসা হবে না। দেখা যায় আগামীকাল যদি আসি, আসতে আসতে দুপুর প্রায় বেঁচে যাবে 10টা, 11টাও 12টাও বাজতে পারে। কারণ এখন রাস্তাঘাটের যা অবস্থা, আপনি যে কয়টাই রাস্তায় নামেন না কেন, জ্যাম যানজটে এমন একটা অবস্থা হয়, দেখা যায় 1 ঘন্টার পথে 2-3 ঘন্টা লেগে যায়। তো ওই চিন্তা ভাবনা থেকেই কিন্তু ঘরের সব কাজ করে যাচ্ছি। ইউটিউবে কাজ করছি, এখানে প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসা দিয়ে যাচ্ছি, ভালোবাসা পাচ্ছি। আসলে ইউটিউবে যে আপুরা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন, যাদেরকে দেখিনি কখনো, যাদের সামনাসামনি হয়নি, না দেখে তারপরেও কিন্তু তারা অনেক ভালোবাসা দিচ্ছেন। গত ভিডিওতে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছিলেন, আপু আপনি কি পেমেন্ট পেয়েছেন? আসলে কমেন্টটা পাবার পরে কষ্ট লাগছিল, আবার হেসেছিলাম কমেন্টটা পড়ার পরে। আসলে এখানে কাজ করছি পেমেন্ট পাবার আশায়, যে এমনটা কিন্তু না। আবার দেখা যায় এক জায়গায় কাজ করতে করতে সেখান থেকে কিন্তু আপনার একটা এক্সপেকটেশন এসেই পড়ে, যেমন আপনি এখানে কাজ করছেন, পরিশ্রম করছেন, সেখান থেকে যে আপনি পরিশ্রমের একটা ফল পাবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমি এখান থেকে পেমেন্টটা এখনও পাইনি, কারণ আমি দীর্ঘ 7 মাস এখান থেকে বিরত ছিলাম। যদি সেই 7 মাস আমি বিরত না থাকতাম, হয়তো বা এতদিনে আমার পেমেন্টটা আমি হাতে পেয়ে যেতাম। তো তারপরও বলছি, হয়তো বা বেশি দিন সময় লাগবে না, অপেক্ষা করেন। পেমেন্ট যদি পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কারণ এই চ্যানেলটায় আমার যতটা অধিকার আছে, তার কোনো অংশে আপনাদের অধিকার কম না। কারণ আমি এই চ্যানেলটায় যতটা কষ্ট করেছি, আপনারা কিন্তু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে গেছেন। তাই আপনাদেরও কিন্তু অধিকার কোনো অংশে কম নেই। হয়তোবা আপনাদের সাথে আমি পেমেন্টটা শেয়ার করতে পারবো না, কিন্তু আপনাদের সাথে আমি পেমেন্টটা তো আপনাদের দেখাতে পারবো যে আমি পেমেন্ট পেয়েছি। এইটুকু তো আপনারা দেখতেই পারেন। আসলে অনেকেই আছে পেমেন্ট পাবার পরেও শেয়ার করে না। তো আমি মনে করি যেহেতু এটা একটা ভালোবাসার জায়গা, অনেক আপুরাই আশায় থাকে কে পেমেন্ট পায় না পায়। এটা আসলে কোনো হিংসা না। আমি মনে করি এটা একটা মানুষের জানার ইচ্ছা। যেহেতু একেকটা আপুরা আমরা অনেক দিন যাবত এখানে কাজ করছি। সবার জানার ইচ্ছা কে এখান থেকে সাকসেস হয়েছি, কে হইনি। সবাই যে এখানে সময় কাটাতে আসি এমনটাও তো না। তো যাই হোক, এখানে সব কাজকর্ম সেরে নিয়েছি। তারপরে হচ্ছে ওখানে আর কোনো কাজকর্ম করিনি। তারপর ওই দিন চলে গেছিলাম। আর এখন হচ্ছে খিচুড়ি রান্না করব। এটা হচ্ছে পরের দিনের কোনো একটা ভিডিও। কারণ 2 দিনের ভিডিও শেয়ার করছি আজকে একসাথে। কারণ হচ্ছে মাঝে যেহেতু একটা দিন বাসায় ছিলাম না, ভিডিও তৈরি করতে পারিনি। আসলে বাসায় না থাকলে ভিডিও তৈরি করা হয় না। বাহিরে যখন যাই তখন ক্যামেরাটা অন করলে কীরকম একটা লজ্জা লাগে। অনেকে তাকিয়ে থাকে। এই জিনিসটা আমার কাছে একটু কীরকম যেন আনইজি লাগে। এইজন্য বাহিরে গিয়ে ভিডিও করা হয় না। গত ভিডিওটা ছিল আমার ননদের ফ্ল্যাট যেটা, সেটার একটা হোম ট্যুর দিয়েছিলাম যতটুকু পেরেছিলাম। তো ওখানে অনেক আপুরাই কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আসলে আপুদের কমেন্ট যখন পড়ি তখন কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়। আসলে কমেন্ট পড়ার পরে যতটা উৎসাহ পাই, এটা নিজে ভিডিও তৈরি করার সময় কিন্তু উৎসাহ পাই না। আর যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, ওই কমেন্টটা যখন পাই, তখন কিন্তু দেখা যায় যে যখন মনের ভিতরে কোনো এনার্জি না থাকে যে ভিডিও তৈরি করব না,
আপনাদের কমেন্ট পাওয়ার পরে কিন্তু সেই উৎসাহটা আবারও ফিরে আসে। তো এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব, গতকালকের কিছু গরুর মাংস রান্না করা আছে, তো সেটা দিয়েই গরুর মাংসটা দিয়েই খিচুড়িটা রান্না করব। আর গ্যাসের অবস্থা খুবই খারাপ, ভাবছি যে এই খিচুড়িটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হবে। তো পরে আবার ভাবছি যে খিচুড়ি 2 বেলা খাওয়া যাবে না, কারণ খিচুড়ি কিন্তু তেমন একটা চলে না এক বেলা খাওয়ার পরে। তো আমি চাল ডাল সব কিছু ভালো করে কষিয়ে তার মধ্যে মাংসটা এখন দিয়ে দিচ্ছি। দেখা যায় কি যে এই যে অবশিষ্ট মাংসটা রয়ে গেছে, এই মাংসটা দিয়ে যদি খিচুড়িটা রান্না না করি, এই মাংসটা হয়তো বা এভাবেই পাতিলে রয়ে যাবে, নয়তো আমাকে আবার ফ্রিজে তুলতে হবে। তো ওই চিন্তা ভাবনা থেকেই আসলে খিচুড়িটা রান্না করি। খিচুড়ি রান্না করলে দেখা যায় যে যতটুকু খায় বাকি অংশটা হয়তো বা ফ্রিজে তুলে রাখলেও দেখা যায় খাওয়া হয়ে যায়। তো গ্যাসের অবস্থা খুবই খারাপ হয় যত দিন সামনে যায়, মানে বেলা যত সামনে যায় ততই গ্যাসের অবস্থা খারাপ হয়ে যায়। ভাবছি খিচুড়িটা বসিয়েছি, এই ফাঁকে দুপুরে রান্নাটাও করে নিব। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি তখনই আমি ভাতটা রান্না করে ফেলি সব সময়, কারণ দুপুর 11টার পরে, বেলা 11টার পরে আর গ্যাসের কোনো কিছুই থাকে না, তখন ভাত রান্না করার মতন অবস্থা থাকে না। আর রাইস কুকারে ভাত রান্না করলে সেটা আমি খেতে পারি না। এটা আমার মানে কী যে বলবো, মানে বুঝতে পারি না যে আমি রাইস কুকারে ভাত রান্না করলে সেটা কেন জানি না আমি খেতে পারি না। কীরকম একটা মনে হয় যেন কীরকম একটা ঘ্রাণ আসে। তো আজকে দুপুরে হচ্ছে মুরগি দিয়ে লাউ রান্না করব, আর একটা ভাজি থাকবে সাথে। সব রান্না শেয়ার করতে গেলে ভিডিওটা হয়তো অনেক লম্বা হবে, এই জন্য স্টেপ বাই স্টেপ এত কিছু শেয়ার করা আসলে সম্ভব না। তো যাই হোক, এখানে লাউটা কেটে নিচ্ছি, তবে সব লাউটুকু নিব না, যেহেতু খিচুড়ি রান্না করছি এত কিছু খাওয়া হবে না। বাসায় তো মানুষের সংখ্যা বেশি একটা নেই, সদস্য সংখ্যা মাত্র 3-4 জন। ছোট ছেলেটা তো ছোটই, ও তো আর খাওয়া দাওয়া নিয়ে তেমন একটা প্যারা নেই। আর বড় ছেলেটাও খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না। ঝামেলা বলতে যে না এই সেই অনেক কিছু খেতে চায় তা না, খাওয়াতে গেলে তো অনেক কষ্ট করে খাওয়াতে হয়। তো ভাবছি যে খিচুড়ি যা রান্না করেছি ওটা হচ্ছে সকালবেলা যেহেতু রান্না করছি, খিচুড়ি কিন্তু এখনও বসানোই আছে, আমি খিচুড়ির ফাঁকি লাউটা কেটে নিচ্ছি। যেহেতু মাংস দিয়ে রান্না করব, এভাবে ছোট ছোট করে আলুর মতো টুকরো করে কেটে নিচ্ছি। আমি ছেলেদেরকে নাস্তা খাইয়ে তারপর হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা খাওয়ানোর পরে বড় ছেলেকে টিফিনেও খিচুড়ি দিয়ে দেব। খিচুড়ি দেওয়ার পরে দেখা যায় ওকে স্কুলে পাঠিয়ে দিব, আর আপনাদের ভাইয়াও অফিসে চলে যাবে। আর এই ফাঁকে আমার রান্নাটাও দেখা যায় হয়ে যাবে, কারণ করলা ভাজি করব আর এই লাউ দিয়ে মুরগি রান্না, এটা দিয়েই দুপুরে হয়ে যাবে। দেখা যায় যে এর বাইরে বেশি কিছু রান্না করলে সেই রান্নাটা কিন্তু রয়েই যায়। তো এদিকে লাউটা আমার কাটা হয়ে গেছে আর খিচুড়িটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তাড়াহুড়ো করেই রান্না করতে হয়েছে, ওদিকে গ্যাসের চাপটাও কিন্তু খুবই কম। সকালবেলা উঠেই রান্নাটা করি, তারপরেও কেন জানি না কাজ করে আগাতে পারি না। আসলে একা মানুষ থাকলে যা হয়, এই কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আবার কাজের মেয়েটা যে কাজ করতে আসবে তার কাজগুলোও কিন্তু গুছিয়ে দিতে হয়। এই তো এখানে খিচুড়ি রান্নাটা আমার হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে রেখে তারপরে দুপুরে রান্নাটা বসিয়ে দিব। যেহেতু গ্যাসের সমস্যা থাকে, এই ফাঁকে রান্নাটা না করলে হয়তো বা দুপুরবেলা রান্নাই করতে পারবো না, কারণ মাঝে মাঝে এমন অবস্থা হয় যে চুলোতে কোনো গ্যাসই থাকে না রান্না করার মতন। তো দুপুরে রান্নাটাও বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু খিচুড়ি রান্না শেষ করে বড় ছেলেকে খাওয়া দাওয়া শেষ করেছি, তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। এখন কাজের মেয়েটা আসছে, ও ওর মতো করে কাজ করছে আর আমি রান্না করছি। মাঝে চেয়েছিলাম ছোট ছেলেটাকে ফাঁকে একটু খাইয়ে দিব, কারণ সন্তানরা যখন না খেয়ে থাকে, দেখবেন আপনার বাচ্চা যখন না খেয়ে থাকে তখন আপনি কিন্তু কোনো কাজে মন বসাতে পারবেন না। তো সেরকমই একটা, তারপরেও চেষ্টা করেছি, খাওয়াতে পারিনি। তো খিচুড়ি একদমই পছন্দ করে না, খেতে চায় না। তো বাসায় হচ্ছে সকালবেলা সাবু রান্না করেছিলাম দুধ দিয়ে, ওটা কিছুটা খাইয়ে এসেছি। তো ওটা খাওয়ানোর পরে একটা মানসিক একটা শান্তি পাচ্ছি যে অন্তপক্ষে কিছু খেয়েছে। তো এই তো এখানে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি।
যে কোনো মাংস বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এই তো রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।